পারবে। এবং তারা এটা বসানোর জন্য তারা R2P-কে অ্যাপ্লাই করতেছে। R2P-টা হচ্ছে রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট, যে ফর্মুলা আপনার ইউএন রেজুলেশনে যেটা 2005 সালে গ্রহণ করা হয়েছিল, 5 বা 6 সালে, এটা ছিল শর্ত ছিল 4টা বিষয়, যে জেনোসাইড, ওয়ার অ্যান্ড ক্রাইম, তারপরে হচ্ছে ওয়ার ক্রাইম, দেন আপনার ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি অ্যান্ড ইথনিক ক্লিনজিং। তো এখন এই নামগুলো দিয়ে কোনো একটা স্টেটে যখন জনগণ নিরাপত্তাহীনতায় ভুগে, তখন ওই স্টেটের জনগণের নিরাপত্তার জন্য স্টেট প্রধান যদি ব্যর্থ হয়, তখন ইন্টারন্যাশনাল কমিউনিটির দায়িত্ব হয়ে যায় R2P-র অধীনে ওই স্টেটকে রক্ষা করা, স্টেটের জনগণকে রক্ষা করা। আমেরিকা এই ফর্মুলা দিয়ে তারা হামলাগুলো করছে, বিভিন্ন জায়গায় ইন্টারভেন করছে। কিন্তু এখানে তো তাদের এই ফর্মুলাটা ফেল করেছে। একই সঙ্গে আপনি যেটা বলছিলেন যে 3 সদস্যের যে উচ্চ পরিষদ যেটি রয়েছে ইরানের, সেই জায়গায় এখন IGRC তো আসলে একদম নিয়ন্ত্রণহীন হয়ে গেছে। মানে সে কিভাবে হামলা চালাচ্ছে এই জায়গাটা আসলে এক ধরনের এক্স্যাক্টলি এটার কারণে এটা হচ্ছে ব্যাকফায়ার। কারণ আমেরিকা ভেবেছিল যে এটা করলে তারা থেমে যাবে, কিন্তু এটা তারা থামেনি। বরং কি হয়েছে, এখানে দুটো বিষয় আপনার আমাদের গ্রামারের বাইরে হয়েছে, যেটা নর্মালি স্ট্র্যাটেজিক যে একটা উদ্দেশ্য নিয়ে তারা যেটা করেছিল সেটার সাথে মিলেনি। কীরকম, তারা হয়তো ভেবেছিল যে মিডল ইস্টের কান্ট্রিগুলোর উপর ইরান হয়তো হামলা করবে না, তারা ইসরায়েলি করবে, কিন্তু ইরান এখানে মিডল ইস্টের উপর হামলা করেছে, অন্যান্য কান্ট্রিগুলোর উপর, যে কারণে আমেরিকার বিভিন্ন বেসগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে। এবং আপনি খেয়াল করে দেখেন যে আপনার বিশেষ করে ওদের অন্যতম ইম্পর্টেন্ট একটা বেস, যেটা আপনার যে রাডারটা আপনার প্রায় 5000 কিলোমিটার পর্যন্ত আপনার এটা আপনার পর্যবেক্ষণ ক্ষমতা ছিল, এবং এটা কয়েক বিলিয়ন ডলারের এখানে এটা আপনার এক্সপেন্ডিচার। সো এইটা আমেরিকার জন্য বিরাট একটা ক্ষতি। এরকম অনেকগুলো জায়গা ধ্বংস করেছে। এখন এটার কারণে আরেকটা বিষয় কী হয়েছে, চায়নার এখানে অবস্থানটা একটা স্ট্র্যাটেজিক ডিলেমাতে পড়ে গিয়েছে। কেন? কারণ চায়না যদি এখানে ইরান যদি শুধু ইসরায়েলে হামলা করতো, চায়নার অবস্থানটা অনেক শক্তভাবে ইরানের সাথে থাকতো। চায়না কিন্তু বলেছে উই আর কনসার্ন, সে তার কূটনৈতিক ভাষায় উত্তর দিয়েছে উই আর কনসার্ন, আমরা উদ্বিগ্ন এটা নিয়ে। কিন্তু চায়না বলে নাই যে আমি তোমার সাথে আছি এবং হামলা করব। এটা কেন বলে নাই? কারণ চায়নার নির্ভরতা আমেরিকার উপর, চায়না নির্ভরতা ইন্ডিয়ার উপর, চায়না নির্ভরতা মিডল ইস্টের উপর। চায়না হচ্ছে একমাত্র সুপার পাওয়ার যার নিজস্ব কোনো জ্বালানি নাই, যে কারণে মিডল ইস্টের উপর নির্ভরশীল করতে হচ্ছে। এবং চায়নার আপনার $600 বিলিয়ন বাণিজ্য হচ্ছে আমেরিকার সাথে, $120 বিলিয়ন বাণিজ্য হচ্ছে ইন্ডিয়ার সাথে। মিডল ইস্ট থেকে সে সৌদি সহ অনেকগুলো কান্ট্রি থেকে তাকে তেল নিতে হচ্ছে। সো ইরানের সাথে সম্পর্ক রক্ষা করতে যেয়ে অন্য কান্ট্রি যদি সম্পর্ক নষ্ট হয়, তখন চায়না বিপদ। শোয়েব ভাই, একটা এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে এই নীতিটা আমরা দেখি যে বিভিন্ন দেশে এবং বিভিন্ন সময় অভিযোগ রয়েছে যে বাংলাদেশের ক্ষেত্রেও সে এই ধরনের একটা এই পরিচালনা করে থাকে অনেক ক্ষেত্রে, যেটি গণ অভ্যুত্থানের সময় এই প্রশ্নটি এসেছে বাংলাদেশের ক্ষেত্রে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ অন্য আলোচকদেরকে। এটা কিন্তু আকস্মিক আমেরিকার এই যে আচরণটা, আমেরিকা যে নীতি দিয়ে তার পররাষ্ট্রনীতিটা চালায় বা সে যে নীতিটাকে ওন করে, এটি হচ্ছে যে সাম্রাজ্যবাদী একটা কর্মকাণ্ড তার মধ্যে আছে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই পর্যন্ত প্রায় 200-র বেশি দেশে নানাভাবে একাধিক ঘটনাও আছে, কোনো দেশে 4 বার সে সামরিক হস্তক্ষেপ করেছে। এবং এই সামরিক হস্তক্ষেপ আজকে ট্রাম্প যে কথাটা বলছে মিথ্যা কথা বলছে। আপনার খেয়াল আছে সাদ্দামকে সরানোর আগে যে যুক্তিটা তারা নিয়ে এসেছিল যে ইরাকের কাছে প্রাণঘাতী অস্ত্র রয়েছে, কোথাও প্রাণঘাতী অস্ত্রের নামে কয়েকদিন আগে ভেনেজুয়েলায় সে অজুহাত বের করলো যে সেখান থেকে মাদক যায়। এখানে এসে বলছে, ইরানে বলছে যে রেজিম চেঞ্জ করতে হবে। ইরানের রেজিম চেঞ্জ কে করবে এই সিদ্ধান্ত আমেরিকার না, এই সিদ্ধান্ত ইরানের জনগণের। পৃথিবীর সব জায়গায় সে যে মাতব্বরিটা করতে চাইছে, এবং এর ভেতর থেকে ভাই যেটি বলেছে যে কোনো দেশ দখল না করে তার অনুগত শাসককে বসিয়ে দেওয়া এবং সেই শাসক তার পারপাসটা সার্ভ করবে। বাংলাদেশে সে করেনি তা না। বাংলাদেশে যে চুক্তিগুলো হয়েছে নির্বাচনের আগে, এই চুক্তিগুলো ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই চুক্তিগুলো আমাদেরকে দীর্ঘদিন ভোগাবে। এবং এই সংখ্যাটা আমাদের আগে সরকারের পার্ট যারা ছিলেন, আপনার মনে থাকার কথা, আমাদের মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা, তিনি সরকারের দায়িত্ব থাকা অবস্থায় তিনি বলেছিলেন যে আমাদের কৃষিটা আমরা আমেরিকার হাতে তুলে দিচ্ছি। এবং তাদের তৎপরতাগুলো যদি দেখেন, গতকালকে আমেরিকার যিনি রাষ্ট্রদূত তিনি আমাদের কৃষি এবং মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন। এবং এই সাক্ষাতের পেছনেই নিশ্চয়ই তাদের ওই যে এগ্রিমেন্টগুলো আছে। এখন আমেরিকার এই যে আচরণ, এই আচরণের বিরুদ্ধে পৃথিবীতে এককেন্দ্রিক বিশ্ব হওয়ার কারণে আপনার এখন যদি সোভিয়েত ইউনিয়নের উপস্থিতি থাকতো, তাহলে এই যে তারা যেখানে যা খুশি তাই করছে এবং সে একটা শক্তিকে ডেভেলপ করছে। আফগানিস্তানের কথা মনে আছে,
আবার সেটিকে ধ্বংস করার জন্য নিজে আসছে, ওই জায়গায় নিজের শাসক বসাচ্ছে, আবার কোথাও কোথাও সে লেজ গুটিয়ে পালিয়ে যাচ্ছে, যেটা একসময় ভিয়েতনামে হয়েছিল। আমেরিকা কি এই যে দানবীয় চেহারা, এটিকে সে কন্টিনিউ করতে পারবে? আমেরিকার এই দানবীয় চেহারার পেছনে একটা ভয়ঙ্কর জায়গা রয়েছে, তার যে পলিটিক্যাল, যে তার সহযোগী যাকে পেয়েছে ইসরায়েল। পৃথিবীর সব কিছু ওলটপালট হয়ে গেলেও আমেরিকা ইসরায়েলকে এবং ইসরায়েল আমেরিকাকে ছাড়বে না, তাদের মধ্যে ওই সম্পর্কটা আছে। কিন্তু আমাদের জায়গা থেকে আপনি যদি বলেন, আমরা অনেক সময় ভনিতা করি। ভনিতাটা কি? আমরা যে দরদটা দেখাই ঢাকার রাস্তায়, প্যালেস্টাইন প্যালেস্টাইন, উই আর উইথ ইউ, কিন্তু সেই প্যালেস্টাইনের উপরে ইসরায়েলের যে এই আগ্রাসন, এবং এই আগ্রাসনের আমেরিকা ইসরায়েলের পেছন থেকে সরে যাক, কালকে ইসরায়েলের ঘাড় মটকে দেবে ইরান অথবা অন্য কেউ। কিন্তু আমরা ইসরায়েলের আগ্রাসনের মুখে থাকা গাজার শিশুদের জন্য যেমনি আমরা কষ্ট পাই, আবার আমার এখানে এসে আমেরিকা যখন চেয়ার পেতে উঠানে বসে, আমি এক ধরনের প্রাউড ফিল করি। সাদা চামড়ার মানুষ আমার উঠানে এসে বসেছে, আরে আমেরিকা ছাড়া কি পৃথিবী চলে নাকি? আরে আমরা এই যে ভরিতা, এই যে দ্বিচারিতা, এইটাকে তারা সুযোগ হিসাবে ব্যবহার করে। আপনি খেয়াল করে দেখবেন আমাদের পলিটিক্সে প্রচুর স্ববিরোধিতার জায়গা আছে। আমরা আমাদের যে রিয়াকশনগুলো, আমরা কেস টু কেস ভেরি করে। আমাদের এখানে সীমান্ত হত্যা নিয়ে আমরা যথার্থভাবে যৌক্তিকভাবে আমরা এটা প্রতিবাদ করি। একই সঙ্গে গত ৩-৪ মাসে আমেরিকার থেকে প্রায় ৩৫০ মানুষকে অবৈধ অভিবাসী এই কথা বলে হাতে পায়ে শেকল পরিয়ে আমেরিকার থেকে বিমানে তোলা হয়েছে। শাহজালাল বিমানবন্দরে নামার পরে তাদের হাত পায়ের বাঁধন খুলে দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার কেবল দিল্লির দাসত্বের বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু আমেরিকার এই যে আচরণটা, এই আচরণটা নিয়ে একটা টু শব্দ করেনি। আবার আপনি দেখছেন আমাদের সরকার আমেরিকার থেকে, আগের সরকারের কথা বলছি, একজন কেরানি আসলেও তার সাথে যে আচরণ করেছে মনে হচ্ছে যেন জামাই বাড়ির থেকে কোনো আত্মীয় এসেছে। এবং আমাদের এখানে ওই যে স্টারলিংকের ভাইস প্রেসিডেন্ট এসেছে। আমি আবার আসবো আজ একটু। সারার তুষার, আগের সরকারের সময় বেশ কয়েকটি চুক্তি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, এবং সেই চুক্তিগুলোর ধারাবাহিকতা এখন পর্যন্ত বিএনপি সরকার বহাল রেখেছে, এবং এটি নিয়ে বিএনপি সরকার কোনো ধরনের কথা বলেন। বরং আগের সরকারের দুজনকে, আমি যদি বলি বিডিআর চেয়ারম্যান এবং পররাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন, তাকেও বিএনপি সরকার চলমান রেখেছেন। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটির ধারাবাহিকতা রক্ষা করতেই বলা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছেন, হয়তো এখানে অনেক বিষয় নিয়ে আলোচনা হবে। হ্যাঁ জি, আপনাকে ধন্যবাদ। বিএনপি সরকার মূলত একটা সুবিধাবাদী নীতি দ্বারা পরিচালিত হচ্ছে, কারণ তারা যার পদত্যাগ চেয়েছিল, এবং তখন সালাউদ্দিন সাহেব, যিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি তখন বলেছিলেন যে, আপনি এভাবে বলেছিলেন যে, আপনার কি আক্কেল জ্ঞান নাই যে আপনি একজন বিদেশি নাগরিকের হাতে আমাদের দেশে নিরাপত্তা তুলে দিচ্ছেন? তো তাকে আপনি কীভাবে পররাষ্ট্রমন্ত্রী করলেন? এটার কোনো যথার্থ উত্তর বিএনপির কাছ থেকে পেয়েছেন? বিএনপি কোনো ব্যাখ্যা কিছু দেয় নাই, বলেছে যে এটা এখন আমাদের মনে হচ্ছে দরকার পড়বে, এই সেই। তো বোঝা যাচ্ছে যে এমন কিছু চুক্তি আছে যেগুলো মানে রাখতে বিএনপি সরকার বাধ্য। তো সেগুলোর ক্ষেত্রে ওই সরকারের ধারাবাহিকতা তারা রক্ষা করবে, কিন্তু যেগুলো আপনার প্রয়োজনীয়, বাংলাদেশের জনগণ যেগুলো আপনার রায় দিয়েছে, সেগুলো কিন্তু তারা রাখবে না। যে তারা এখন দেখবেন জুলাই সনদ, গণভোট সব কিছু কিন্তু বাতিল করে দিচ্ছে। মানে এটা একটা সুবিধাবাদী নীতি। আবার এই জুলাই সনদের মধ্যে যেটা যেটা আপনার কাজে আসবে সেটা আপনি রাখবেন। যেমন গতকালকে বলা হলো যে একটা টোপ আর কি, বিরোধী দলগুলোকে উৎকোচ দেওয়ার মতো করে, যে আপনাদের দেখে আমরা ডেপুটি স্পিকার দিব, আপনারা নাম ঠিক করেন। এটা তো সরকার দেওয়ার কিছু না, সরকার দেওয়ার কেউ না। এটা জুলাই সনদে বলা আছে, এবং জুলাই সনদকে বাংলাদেশের জনগণ গণভোটে অনুমোদন করেছে। আপনি এটাকে ইমপ্লিমেন্ট করবেন, এটাকে বাস্তবায়ন করবেন। এটা তো এমনিতেই আপনার ডেপুটি স্পিকার বিরোধী দলের আসার কথা। এটা সরকারের যেভাবে বলা হয়েছে, জুলাই সনদের প্রতি সম্মান রেখে আমরা এই উদারতা দেখালাম, এটা বলা হয়েছে। তো জুলাই সনদের দিকে আপনি এই সম্মানটা রাখতেছেন, করতে চাচ্ছেন। আবার এদিকে আমরা দেখতে পাচ্ছি যে দলীয় আইনজীবী যারা, তারা জুলাই সনদ, গণভোট সব কিছুকে বাতিল করে দিচ্ছে, এবং আদালতকে জনগণের কি শিখলাম আমরা গত 30-40 বছরে, আল্লাহ পাক জানে যে এই যে আদালতকে এত উদাহরণ আছে বাংলাদেশে, যে আদালতকে রাজনৈতিক প্রশ্নে এটা আলোচনা করব জুলাই সনদ। শেষ করে একটা মানে জাস্ট পয়েন্টে শেষ করি যে আবারও আমরা দেখতে পাচ্ছি যে এই গণভোটকে বাতিল করার জন্য কিন্তু জুলাই সনদ ইত্যাদি হচ্ছে। তো যাই, আপনি যে প্রশ্নটা করেছেন ওই মানে আগের সরকারের কিছু নীতি, তো সেটার ক্ষেত্রে আপনি দেখবেন যে বিডার চেয়ারম্যান উদাহরণ দিলেন, তাকে রাখা হয়েছে। আবার গলা ধাক্কা দিয়ে কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বেরো করে দেওয়া হয়েছে। সেটা নিয়ে অনেক আলোচনা করেছে, এবং একজন দলীয় ব্যবসায়ী, গার্মেন্টস ব্যবসায়ী, ঋণ খেলাপি, তাকে বাংলাদেশ ব্যাংকের মতো প্রতিষ্ঠানে নিয়ে আসা হয়েছে। আবার আপনি দেখতে পাচ্ছেন যে দুদকের আজকে সরকার বললো যে আমরা আপনার সাথে কাজ করতে চাই না। দুদকের যিনি মহাপরিচালক, চেয়ারম্যান, তিনি কিন্তু আগে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস ছিলেন সম্ভবত। তাকে করা হয়েছে কেন? কারণ তিনি এস আলম, বসুন্ধরা,
জায়গা মতো হাত দিয়েছিলেন। এস আলম, বসুন্ধরা এবং শিকদার, এই 3 গ্রুপের বিরুদ্ধে তিনি তদন্ত ওপেন করেছিলেন। তার মানে যেটা বোঝা গেল যে আপনি এই রেজিমে বিএনপি হলেও লাভ নাই, আপনাকে এস আলমকে ঘাটানো যাবে না। এস আলমের ওই লোকের একজন এপিএস, লোকটার নাম ভুলে গেলাম, আমি তার ফেসবুক স্ট্যাটাস দেখলাম যে কোথায় আজ মনসুর সাহেব, আপনাকে বলেছিলাম যে এই সরকার আসলে 15 দিনও টিকতে দেবো না, দেখছেন আপনি আজকে আসেন, এভাবে স্ট্যাটাস দিয়েছে। তার মানে হচ্ছে এই আপনি শুধু বিএনপি হলেই হবে না, আপনাকে এস আলমকে ঘাটানো যাবে না, এই হচ্ছে এই সরকারের নীতি। এবং ওই দুদকের পাশ এছাড়াও আপনার ওই যে সোনালী ব্যাংকের চেয়ারম্যান, অত্যন্ত নলেজেবল ব্যক্তি, আপনার তাকেও কিন্তু আপনার জিয়া পরিষদ, কোথায় এই জিয়া পরিষদ ছিল গত 17 বছর, এবং তারা একজন ব্যাংকের চেয়ারম্যানকে কীভাবে ফোর্স করতে পারে? মব হবে না বাংলাদেশে, কিন্তু এখন তো আমরা সরকারি এবং ইনস্টিটিউশনাল মব দেখতে পাচ্ছি, যারা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের, এর আগে বাসসে আমরা দেখেছি। তো এইটা হচ্ছে এখনকার সরকারের নীতি বলে মনে হচ্ছে, যে আপনি যাকে যাকে আপনার পছন্দ না তাকে একটু মানে শুধু সরিয়ে দিবেন সেটা না, একটু অপদস্থ করে তারপর সরাতে হবে। এটা এই নীতিটাই দেখা যাচ্ছে। এবং আমরা সবাই জানি যে বাংলাদেশ ব্যাংকেরও এখানে যেমন পররাষ্ট্রমন্ত্রীকে দিতে হবে, এখানে কোথাও তাদের মানে তারা আটকে আছেন। একইভাবে বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে ঘটনাটা এরকম, অন্তত 2 জনের নাম আমরা জানি যাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার মতো সমৃদ্ধ প্রোফাইল ছিল, তাদেরকে বাইপাস করে কিন্তু এই মানে একজন গার্মেন্টস ব্যবসায়ী, এরকম গার্মেন্টস ব্যবসায়ী বাংলাদেশ অন্তত 100 জন আছে, কিন্তু আপনি কাকে দিলেন? যিনি হচ্ছেন আপনার নির্বাচন পরিচালনা কমিটির 23তম সদস্য। তার মানে আপনি বোঝাই একদম ক্লিয়ার, মেসেজ ইজ ভেরি ক্লিয়ার, যে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলের বাইরে কেউ নিয়োগ পাবে না। আমি আবার আসবো। রাকিব আল হাসান, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে নতুন সরকারের নীতি কেমনভাবে পর্যালোচনা করবেন, আর একই সঙ্গে এই ইরানের এই যুদ্ধটি বাংলাদেশে বৈশ্বিকভাবে বাংলাদেশকে কিভাবে ক্ষতিগ্রস্ত করবে, যেহেতু আপনি বৈশ্বিক ক্ষেত্রে অনেক কাজ করে থাকেন, বিভিন্ন দেশে যান ইউথ লিডার হিসেবে। জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। আমি হ্যারল্ড নেলসনের একটা কথা দিয়ে শুরু করি। যুদ্ধ মেদার নয়, বরং যুদ্ধ পাগলামির কাজ। যুদ্ধটা শুরু করেছে কি ডোনাল্ড ট্রাম্প নামে এক বদ্ধ উন্মাদ। সুতরাং এমনি যুদ্ধ একটা পাগলামির কাজ বলে, তো একটা উন্মাদ যদি শুরু করে তাহলে যুদ্ধের গতিবিধি, যুদ্ধের পরিমণ্ডল, বেষ্টনী কোথা গিয়ে ঠেকবে কেউ জানে না। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি আরেকটা কথা দিয়ে শেষ করি, যুদ্ধ কখনোই সমাধান নয়, কিন্তু যুদ্ধ কখনো কখনো একমাত্র উপায় হয়। ইরানের ক্ষেত্রে তাই হয়েছে। এখন ধরুন যুদ্ধটা আসলে চাপিয়ে দেওয়া হয়েছে ইরানের উপরে, ইরানকে আসলে নানাভাবে ক্ষতিগ্রস্ত ধ্বংস করার জন্য আমার বিজ্ঞ 2 আলোচকও এর আগে বলেছেন। আমি সেই প্রসঙ্গে যেতে চাই না, আসলে যুদ্ধটা কতদূর পর্যন্ত যাবে এটা কিন্তু এখনও পর্যন্ত প্রেডিক্ট করা যাচ্ছে না। এবং আপনি যদি খেয়াল করে থাকেন এই যুদ্ধের আসলে মানে ইরানের যে স্ট্র্যাটেজিটা, ইরান কিন্তু অল আউট অ্যাকশনে নেমেছে। এবং ইরান কিন্তু প্রথমেই ইসরায়েল এবং আমেরিকা মনে করেছিল যে তারা ইসরায়েলকে অ্যাটাক করবে, তারা কিন্তু ইসরায়েলের দিকে অ্যাটাক করেনি, আমেরিকার দিকে তো যায়নি, যেহেতু এটা স্থলযুদ্ধ হচ্ছে না, এটা বিমান যুদ্ধ হচ্ছে। তো সে জায়গা থেকে ইরানের সবচেয়ে শক্তির জায়গা তার ড্রোন এবং মিসাইল, এবং তার ড্রোন এবং মিসাইলের কার্যকারিতা সে অলরেডি প্রমাণ করেছে। আর ইসরায়েলের দিকে হামলা না করে সে করেছে কি, যুদ্ধটা পুরো মিডল ইস্টকে ছড়িয়ে দিয়েছে। এবং তার এরকম একটা নীতি, আমি যখন মরবো তখন সবাইকে নিয়ে মরবো। এবং দেখেন কি, এখানে আসলে ট্রাম্পের যে বড় ভুলটা ছিল সেটা হচ্ছে তাদের সবচেয়ে বড় সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আল খোমেনিকে হত্যা করেছে, এবং যার কারণে তাদের আসলে যে বিভাজনটা ছিল, ইরানের শাসন ব্যবস্থা যে খুব ভালো তা না, কিছুদিন আগেও সরকার পতন আন্দোলন ছিল, কিন্তু এই ইরানের রেজিম চেঞ্জটা কিন্তু অন্যদের তুলনায় একটু ডিফারেন্ট, এটা কিন্তু তো ইজি না, মানে ইটস টু টাফ। কারণ আপনার এখানে যে ইরানের যে তার যে শিয়াইজম এবং তার যে পারস্য সভ্যতা, তার যে সামাজিক পলিটিক্যাল কালচার, এটা কিন্তু খুব ডিফারেন্ট। এখানে বরং তারা যুদ্ধে বরং তাদেরকে আরও ইউনাইটেড করে, এবং সবার কিন্তু একটা টার্গেট যে এখন আসলে নিজে মানে হয় বাঁচতে হবে নাহলে মরতে হবে, মানে এই যে একটা ইকুয়েশন, এই ইকুয়েশনে আসলে যুদ্ধটাকে থামানো খুব টাফ। বাংলাদেশ কী হবে, ধরেন বাংলাদেশ ডিরেক্টলি ইনডিরেক্টলি যুদ্ধের পার্ট না, কিন্তু অনেক ব্যাপার পার্ট। অলরেডি আমাদের 2 জন শ্রমিক মারা গেছে, আমাদের 60 লক্ষ শ্রমিক মধ্যপ্রাচ্য কেন্দ্রিক, এবং মধ্যপ্রাচ্যের যে 2টা ধনতান্ত্রিক যে প্রতীক, ধরেন দুবাই, ইরান, দুবাই, ওমান, কাতার, কুয়েত, সবাই নানাভাবে ইফেক্টেড। অলরেডি 100-র উপরে ফ্লাইট ক্যান্সেল, এবং এদের অনেকেরই ভিসা হয়তো মেয়াদ শেষ হয়ে যাবে, বা পরবর্তী ভিসা যদি মেয়াদ শেষ হয়ে যায় তাহলে কী হবে, কী প্রসেসে যাবে আমরা কিন্তু এখনও জানি না, উই ডোন্ট নো সো ফার। তারপর আপনি দেখেন তেলের বাজারে সবচেয়ে বেশি ইফেক্টটা পড়বে। ধরেন আমরা কিন্তু বাংলাদেশ 100% LNG ডিপেন্ডেন্ট একটা কান্ট্রি, এবং আমাদের গ্যাস এখন ইম্পোর্ট করতে, আমাদের ন্যাচারাল গ্যাসের পরিমাণ মজুদ কমে আসছে। সে জায়গা থেকে আমাদের এই তেলের বাজার, গ্যাসের বাজারের কারণে আমাদের অর্থনীতি, আমাদের পরিবহন ব্যবস্থা, ইন্ডাস্ট্রি, শিল্প সব কিছুর উপর ডিপেন্ডেন্ট। তো সে জায়গা থেকে ধরুন আমাদের এই ইউনুস সরকারের পর থেকে যখন আমাদের বড় বড় প্রজেক্টগুলো কাজগুলো বন্ধ এবং হুন্ডি ব্যবসাটা পালিয়ে গেল, সেক্ষেত্রে আমাদের হিউম্যান রেমিটেন্সটা কিন্তু বাড়তেছিল। ধরেন আমাদের ইউজুয়ালি 22 থেকে 23 বিলিয়ন ডলার আসে, 24 এসেছিল 29 বিলিয়ন ডলার, আর 25 এসেছিল 33 বিলিয়ন ডলার। এই ফেব্রুয়ারি মাসেই ফ্লোটা এসেছে 33 বিলিয়ন ডলার, সরি 3 বিলিয়ন ডলার। এই মার্চে ঈদ থাকার কারণে এই ফ্লোটা হয়তো আর বাড়বে। এখন কিন্তু এই ধাক্কাটার কারণে কিন্তু এটা বাধাগ্রস্ত হবে। আরেকটা বিষয়, ধরুন আমরা কিন্তু আমাদের সরকার কিন্তু জ্বালানিতে প্রচণ্ড পরিমাণে ভর্তুকি দেয়, তো যেহেতু আপনার মানে রেমিটেন্স কমবে, রিজার্ভও কমবে, আবার জ্বালানির দাম কিন্তু বেড়ে যাচ্ছে। আপনি দেখেন গতকালে ক্রুড অয়েলের দাম বেড়ে গেছে 10%, তারপরে LNG বেড়েছে 50%, এবং যদি সৌদি বন্ধ করে দেয়, কালকে কাতার বন্ধ করে দিল, সৌদি যদি বন্ধ করে দেয় এটার ব্যারেল প্রতি $150 ছেড়ে যাবে। তো সুতরাং এটার ইফেক্ট কিন্তু বাংলাদেশের উপর মারাত্মকভাবে পড়বে। আমি মনে করি ধরেন এই মুহূর্তে সরকার ধরেন রিজার্ভও কমতেছে, আবার দামও বাড়তেছে, সরকার কতটুকু ভর্তুকি দেবে?
বা সরকার কি আপনার এই কোন পলিসিতে আগাবে, এই আবার ঘোষণা করা হচ্ছে সুদের হার কমাই দিচ্ছে। তো সুতরাং আমাদের এই ডিজাস্টারগুলো কিন্তু আমরা এর বাইরে না, আমরা এগুলোকে ইগনোর করতে পারবো না। কিন্তু ঘটনা হচ্ছে কি আমাদের এই ডিজাস্টার মোমেন্টে যা আমাদের পলিসি কীরকম হবে, এমন করে যে সরকারের জন্য এটা দ্রুততম সময় সিদ্ধান্ত নেওয়া উচিত এবং সরকার প্রত্যেকটাই সেক্টর বেস পলিসি মেকার রিসার্চারদের সাথে বসে সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ এই সরকারের মেয়াদ খুবই কম, মানে অল্প বয়সী সরকার, শুরুতে তার একটা ধাক্কা এবং হিস্ট্রিক্যালি আসলে তার এই ধাক্কাটা সবসময় আসে 1991 গালফ ওয়ার, 1 সালে হচ্ছে আপনার 9/11 ঘটলো, এখন এই 26 সালে এসে মানে আসলে বিএনপির রাশিটাই আসলে সবসময় যুদ্ধ প্রমাণ এবং মিডল ইস্ট এটা আসলে উপেক্ষা করার জায়গা নেই। তো আমি মনে করি যে রাষ্ট্রের জন্য সে তার বেস্ট পলিসিগুলো নেবে, কারণ না হলে এটার আফটার ইফেক্টে আমরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে পারি। রেজাল্ট করুন একটা ভঙ্গুর অর্থনীতির মধ্যে দায়িত্ব পালন করবে। আমাদের বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে আমরা চায়নার কাছ থেকে সহযোগিতা পাওয়ার মতো অবস্থায় নেই। কারণ কি, চায়না হচ্ছে এমন একটা দেশ যারা শান্তিকালীন সময়ে বা আপনি যখন স্বৈরাচারী অবস্থানে থাকবেন আপনাকে সহযোগিতা করবে, আপনাকে অস্ত্র দিবে, আপনাকে প্রকল্প তৈরি করবে, আপনার জন্য অনেক কিছু করে দিবে। বাট আপনি যখন বিপদে পড়বেন চায়না আস্তে করে সরে যাবে। দেখেন ভেনিজুয়েলার ক্ষেত্রে, ভেনিজুয়েলার যখন যে ইয়েটা হয়, যখন তার কয়েকদিন আগে কিন্তু চায়নার তাদের বিশেষ দূত, রাষ্ট্রপ্রধানের বিশেষ দূত সেখানে ছিলেন, কিন্তু চায়না কিন্তু কোনো কথা বলেছে, বলেনি। তার মানে চায়নার কাছ থেকে আমরা ইফেক্টিভলি কিছু নিতে পারছি না, ভারতের কাছ থেকে নিতে পারছি না। অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখলাম পাকিস্তান থেকে কিছু বিষয় ইনিশিয়েটিভ নিয়েছিল, সেটা এখন এই মুহূর্তে কতটুকু চলবে তাও আমরা জানি না। তার মানে হচ্ছে যে আমাদের বাংলাদেশের জন্য মানে একজন ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে যে একটা ক্লোজ অ্যালাই বলে একটা শব্দ আছে, যে সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, যেমন ইসরায়েলের জন্য আমেরিকা, অথবা আপনার সৌদি আরবের জন্য পাকিস্তান বা সৌদি আরবের জন্য আমেরিকা, এই যে একটা অ্যালাই, এটা কিন্তু যুক্তরাষ্ট্রের, হ্যাঁ রাশিয়ার সাথে আবার চীনের যেটা, কিন্তু এটা কিন্তু বাংলাদেশের কোনো এরকম ক্লোজ বা মোস্ট আপনার বিশ্বস্ত বন্ধু নেই। এটা না থাকার কারণে আমরা আমাদের এই অর্থনৈতিক সংকটটা অনেক বেশি প্রকট হবে। আর তার চেয়ে বড় আরও একটা বিষয় হচ্ছে আমাদের দেশের ইন্টারনাল আমাদের করাপশন। আমাদের দেশে এত বেশি সিন্ডিকেট, যে সিন্ডিকেটগুলোকে কেউ ভাঙতে পারছে না। আপনি দেখবেন যে প্রতিটা জায়গায় সিন্ডিকেট। এখন এই যে দুদকের আজকে ইয়েকে সরা হয়েছে, যেটা আমি সরি এখানে একটু যদি অ্যালাউ করেন আমি আমার ভাই তুষারের এখানটা উত্তর দিতে চাই। হ্যাঁ, মোমেন সাহেব একটা বিষয়, তুষার যে কথাটা বলতেছিল, এখানে এই মোমেন সাহেবকে সরানোটা এটা অনেক আগেই দরকার ছিল, তাদের সময় কেন সরায়নি? কারণ এই মোমেন হলো তার দুর্নীতি, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হয়েছে বহু আগে। তিনি 2008 সালে বিমান এমডি থাকা অবস্থায় তিনি দুর্নীতি করেছিলেন। সেই দুর্নীতির অভিযোগে আপনার নোটে উল্লেখ করা আছে স্বেচ্ছাচারিতা, তারপরে ক্ষমতার অপব্যবহার, তার পেশাগত অদক্ষতা বা পেশাগত দায়িত্বের অভাব, এসব কিন্তু উল্লেখ করা আছে। তেমন একজন ব্যক্তিকে কীভাবে দুদকের চেয়ারম্যান বানানো হয়? কেন দুদকের চেয়ারম্যান বানিয়েছিল এই অন্তর্বর্তীকালীন সরকার? কারণ তার জন্য প্রাইস পোস্টিং ছিল। কী কারণে? তিনি যখন স্বরাষ্ট্র সচিব ছিলেন, স্বরাষ্ট্র সচিব থাকা অবস্থায় এই ভদ্রলোক এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা জোট টোট কাছের ব্যক্তি ছিল এদেরকে দুর্নীতি করার জন্য উনি একটা আমব্রেলা হয়ে দাঁড়িয়েছিলেন। যত আপনি যে পুলিশের ডিবির এটা ওটা অনেক কিছু যে যত ধরপাকড়া হয়েছে, এখানে অনেক বড় একটা লেনদেন হয়েছিল, যে লেনদেনগুলো উনি প্রোটেকশন দিয়েছিলেন। উনি ওই মুহূর্তে যদি এই যে আজকে তুষার যে একটা কথা বলে যে আপনার যাদেরকে নিয়ে এখন অভিযোগগুলো, যেমন এই যে জুলাই আপনার সনদের ব্যাপারটা, জুলাই সনদে তোমরা এতই সিরিয়াস যদি ছিল, আজকে বিএনপিকে কেন দোষ দিচ্ছ? তোমরা হ্যাঁ না ভোটটা আগে কেন করো নাই? একটা ন্যাশনাল ইলেকশনের সময় তুমি হ্যাঁ না ভোটটা তুমি কেন রাখলে? না, বিএনপি তারা আগে বিএনপি তো দাবি করবেই, পলিটিক্যাল পার্টি তার ইন্টারেস্ট নিয়ে সে কথা বলবেই, কিন্তু তারা তো অনেক আগে করতে পারতো। বিএনপি চাইলে কি, তারা কেন আগে করে নাই? আপনি জাতীয় নির্বাচনের সময় একই সময় তৈরি একটা জিনিস হতে পারে না। একটা দেশের সনদ এত বড় একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, এই ডকুমেন্টটাকে অ্যাপ্রুভালটা আপনি নিচ্ছেন আরেকটা অকেশনে, একদম সবকিছু যখন সময় নাই, উপায় নাই, আপনার ওই মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া উপায় ছিল না। 1.5 বছর ক্ষমতায় 6 মাস পরে কেন এটা করেন নাই? বা 1 বছর পরে কেন করেনি? কেন 1.5 বছরের মাথায় এটা নিয়ে নাড়াচাড়া শুরু হলো? এটা তো আপনার জাতীয় নির্বাচন অল্প কিছুদিন আগে নাড়াচাড়া হয়েছে। আমি মনে হয় আগে একটু সারার তুষার কাছে যাই এই বিষয়ে একটু যদি ব্যাখ্যা দেন। একটা হলো যে ফেসবুকে একটা পাতা আছে, নাম হলো শব্দ এনসিপির, আর একটা পাতা খুলতে হবে শব্দ অন্তর্বর্তী সরকারের। এই যে আপনি তো আগে জুলাই সনদটা বানাবেন, তারপর সেটা গণভোটে নেবেন। তো জুলাই সনদ যে বানানোর যে প্রক্রিয়া, প্রথমে আলাদা আলাদা সংস্কার কমিশন কাজ করেছে, এবং এখানে আপনি দোষ দেন আর বাহবা দেন অন্তর্বর্তী সরকারের একটা প্রবণতা আমরা দেখেছি যে তারা রাজনৈতিক দলগুলোকেই
মূল ভিত্তি ধরেছে যে তাদের সাথে ঐক্যমত্য ছাড়া কিছু করবো না, মানে আমরা করে ফেলবো একটা জিনিস সেরকম না, আমরা রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের উপরেই ভরসা করব। এবং সেখানে তারপরে যে জাতীয় ঐক্যমত্য কমিশন হলো, সেখানে প্রত্যেকটা জিনিস নিয়ে যে জিনিসটা একদিনের আলোচনায় শেষ হয়ে যাওয়ার কথা সেটাকে 3-4 দিন কালক্ষেপণ করা, এটা কিন্তু বিএনপি তরফ থেকে হয়েছে। তবু যাই হোক, যেভাবেই হওয়ার হয়েছে সেখানে সাইনও করলেন আপনি, অঙ্গীকারনামায় পরিষ্কার বলা আছে, সেই অঙ্গীকারনামাগুলো এখন বিএনপি পদে পদে ভায়োলেট করছে। এবং তারপরে হচ্ছে যখন আসলো যে গণভোট করতে হবে, গণভোটের মাধ্যমে মানে জুলাই সনদটা আপনি কীভাবে বাস্তবায়ন করবেন এই প্রশ্নে আমাদের প্রস্তাব ছিল গণপরিষদ, অন্যান্য কিছু দল গণভোটের কথা বলেছে, তারপর গণভোট এবং একটা মিনি মানে গণপরিষদ যেটা সংস্কার পরিষদ হচ্ছে, এই প্রক্রিয়ায় আমরা সবাই রাজি হলাম। এবং বিএনপিরই এটা দাবি ছিল যে, বা দাবি মানে তারা এটাতে অনড় ছিল যে একই দিনে করতে হবে, আলাদা দিনে করা। এবং তারা তখন এটা বলেছে যে একই দিনে করা আর আগে করা একই জিনিস বোঝায়, মানে একই মানে এর দিক থেকে, প্রভাবের দিক থেকে একই ব্যাপার হবে। সুতরাং আমরা ওই রাষ্ট্রীয় পয়সা খরচ হবে, ইয়েদের প্রশাসনিক কর্মকর্তাদের অসুবিধা হবে, সব কিছু বিবেচনা রেখে আমরা একই দিনে করি। তো একদিন আমরা করার, এটা তো তার মানে ইন গুড ফেইথ আমরা সবাই রাজি হয়েছি। এখন যদি আপনি চতুরতাকে রাজনীতি মনে করেন যে হ্যাঁ বিএনপি তারা দাবি করতেই পারে, তো সেই দাবিটা এরকম হবে কেন যেটা জনগণের বিরুদ্ধে যায়? আজকে যে কথাটা, যে বিএনপির আইনজীবীরা যে কাজটা করলেন, যে তারা প্রশ্ন করেছেন যে গণভোট সংবিধানে নাই, কাজে গণভোট অবৈধ। এটা তো খুব আশ্চর্য কথা। গণভোট তো সংবিধানে থাকা না থাকাটা বড় ব্যাপার না, গণভোট তো অনেক সময় একটা নতুন সাংবিধানিক ব্যবস্থাও প্রবর্তন করার জন্য গণভোট নিতে হয়। দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে 1977 সালে একটা গণভোট হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, 1991 সালে, অর্থাৎ বিএনপির ইতিহাসে 2বার গণভোটের ইতিহাস আছে। তারপর গণভোটটাকে আপনি সংবিধান থেকে বাতিল করলেন। এই আইনজীবীদের প্রশ্ন করা উচিত ছিল যে গণভোট আগে ছিল পরে বাতিল করা এটা অবৈধ। তারা এখন গণভোট সংবিধানে নাই, সংবিধানে যে নাই গণভোট, এটাই তো একটা অবৈধ ব্যাপার। কিন্তু এখন তারা এটাকে কোনটাকে অবৈধ করতে গেছেন, এই সংবিধানে আছে কি নাই সেই সাপেক্ষে গণভোট অবৈধ। তাদের আইন সম্পর্কে ধারণা, রাষ্ট্র সম্পর্কে ধারণা এবং জুলাই সনদ সংস্কার এগুলো সম্পর্কে ধারণা দেখে খুব আশ্চর্য না হয়ে কিন্তু উপায় নাই যে তারা এখন কেন এই 72। এবং আপনি দেখবেন যে এই সরকার আসার পরে, অন্তর্বর্তী সরকারের সময় পঞ্চদশ সংশোধনী নিয়ে যখন শুনানি হচ্ছিল, তখন কিন্তু ওই যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ব্যাপারে রায় দেয় ওই আদালত, তখন কিন্তু গণভোট